প্রথম প্রশ্ন বলছে আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স তার প্রথম প্রশ্ন বলছে which country is which country in its new national defense strategy 2024 has announced India as a top tier security partner? তো ইন্ডিয়াকে একেবারেই উচ্চ পর্যায়ের নিরাপত্তা একটা বলতে পারো নিরাপত্তার একটা বন্ধু বলা যেতে পারে, নিরাপত্তামূলক বন্ধু বলা যেতে পারে। তো এই ধরনের টার্মিনোলজি ব্যবহার করেছে যার জন্য সেটা হচ্ছে ইন্ডিয়া, এবং যে দেশটি এই শব্দটি ব্যবহার করেছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আমরা দেখতে পাবো যে রিসেন্টলি তারা যে 2024 সালে বলেছে যে তারা একটা তাদের ডিফেন্স স্ট্র্যাটেজি, ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি তারা কিন্তু রিলিজ করেছে। একটা ডকুমেন্টারি বলতে পারে, একটা ডকুমেন্ট তারা রিলিজ করেছে। সেই ডকুমেন্টে তারা বেসিক্যালি তারা ফোকাস করার চেষ্টা করেছে এই রকমের কতগুলো বিষয় যে যেগুলোর মধ্য দিয়ে তারা তাদের নিজেদের যে অর্থনৈতিক তাদের নিজেদের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে পারবে। তবে এই নিরাপত্তা তারা এই নিরাপত্তার প্রসঙ্গটিকে অবশ্যই সেখানে রেখেছে। তবে সেই নিরাপত্তা শুধুমাত্র আর ওই বলতে পারো এক প্রকার যে শারীরিক নিরাপত্তা বা দেশীয় নিরাপত্তা যে একেবারে অস্ত্র শস্ত্র দিয়ে সেই রকম কোনো ব্যাপার নয়। তার পাশাপাশি তারা সিকিউরিটির পাশাপাশি তারা মানে সিকিউরিটিতে অনেক ধরনের হতে পারে, তো এখানে শুধুমাত্র ওই মিলিটারি সিকিউরিটির কথা বা ওই বলতে পারো এক প্রকার পুরো ফিজিক্যাল সিকিউরিটির কথা সেগুলোর কথা বলা হয়নি। প্যারালালি এখানে আমরা দেখতে পাবো তাদের যে ইকোনমিক সিকিউরিটি সেটারও কথা তারা কিন্তু বলেছে, এবং ভীষণ রকম ভাবে তারা কিন্তু ইন্ডিয়াকে গুরুত্ব দিয়েছে। বেসিক্যালি আমরা দেখতে পাবো তারা জোর দিয়েছে যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে এক প্রকার তারা খুব একটা ভালো রিলেশন এস্টাবলিশ করতে চাইছে। প্যারালালি রিলেশন এস্টাবলিশ করতে চাইছে তারা এই কারণে যে একদিকে তাদের যেমন নিজেদের ফিজিক্যাল সিকিউরিটিটার প্রয়োজন পড়বে, তাদের ভূখণ্ডের সিকিউরিটির প্রয়োজন পড়বে, সেই কারণে ইন্ডিয়ান মিলিটারি, ইন্ডিয়ান যে সমস্ত নিউক্লিয়ার আছে এদের মধ্যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে এক্সচেঞ্জ তো অবশ্যই হবে। তাদের মধ্যে যে নৌ 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 আছে সেগুলোরও এক্সচেঞ্জ হবে, তাদের মধ্যে মহড়া হবে, সেগুলো তো ঠিক আছে। প্যারালালি আমরা দেখতে পাবো ইকোনমির কথাও তারা বলেছে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো তারা কিন্তু দুটো দেশের মধ্যে আরো শক্তিশালী করবে। তাদের মধ্যে ইকোনমিক টাই যেটাকে বলা যেতে পারে, ইকোনমিক টাইটাকেও আরো কিন্তু তারা শক্তিশালী করবে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাবো যে তাদের এখানে কিন্তু উঠে এসেছে। তো বুঝতেই পারছো ইন্দো প্যাসিফিক রিজিয়নে ইন্ডিয়া ধীরে ধীরে একটা শক্তিশালী দেশ হতে যাচ্ছে, এবং অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দেশ এই ইন্দো প্যাসিফিক রিজিয়নে তারা যখন এই কথাটি বলছে তখন কিন্তু ইন্ডিয়ান ফরেন পলিসির জন্য এটা একটা বুস্ট বলা যেতে পারে। এটি এই কারণে আলোচনায় আছে যে তারা ইন্ডিয়াকে এইরকম ভাবে প্রেস করেছে। প্রথম প্রশ্ন গেল এটা। সেকেন্ড কোয়েশ্চেন বলেছে এখানে হু ইজ দ্য কারেন্ট চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। যে ব্যাকওয়ার্ড ক্লাস যেটা আমাদের আছে সেই ব্যাকওয়ার্ড ক্লাসের এখন বর্তমান সভাপতি কে? তো এই ধরনের কোয়েশ্চেন গুলো পরীক্ষায় স্টেটমেন্ট হিসেবে জানতে চায়, তিনটে স্টেটমেন্ট দিয়ে বলে যে কোনটা সঠিক সেটা আইডেন্টিফাই করতে বলে, এবং অপশন গুলো অনেক মাল্টিপল অপশন সেখানে থাকে। তো স্বাভাবিকভাবে আমাদেরকে এটা একটুখানি দেখে নিতে হবে যে এখানে আমরা দেখতে পাবো যে ব্যাকওয়ার্ড ক্লাসের যিনি এখন চেয়ারম্যান আছেন তিনি হচ্ছেন হান্সরাজ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের তিনি চেয়ারম্যান। অন্যদিকে আমি একটু তোমাদের এক্সপ্লেনেশন গুলো অন্য বাকি তিনটে যে অপশন আছে তাদের সম্পর্কেও দিয়েছি, যেমন শ্রীকিশোর মাকওয়ানা সম্পর্কেও দিয়েছি, তিনি হচ্ছেন চেয়ারম্যান। বলা হচ্ছে যে 2024 সাল অনুসারে মে পর্যন্ত দেখা যাচ্ছে যে 2024-এ 11ই মার্চ তিনি চার্জ নিয়েছেন, এবং আমরা দেখতে পাবো যে এবং এর মতো দায়বদ্ধতা গ্রহণ করেছেন। যাই হোক, আম্বেদকরের উপর তিনি অনেক লেখালেখি করেছেন, এখানে 9টা বইয়ের কথা বলা হয়েছে। তো যাই হোক, এই ধরনের তার সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশনস গুলোর জন্য তাকে এই ধরনের একটা পোস্ট অফার করা হয়েছে, এবং তিনি এই পোস্টে আছেন, এবং তোমরা জানো যে এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট, কনস্টিটিউশনাল বডি। সেকেন্ড যে বিষয়টি এখানে রয়েছে সেটা হচ্ছে যে ওই মার্চ 6, 2024 অনুসারে বলা হয়েছে সেটা হচ্ছে শিডিউল ট্রাইব। তো শিডিউল ট্রাইবস এর যে চেয়ারম্যান তার সেই পোস্টটা এখন বলতে পারো ভ্যাকান্ট রয়েছে, সেই পোস্টে কেউ নেই। 2000 জুনের 23-এ আমরা দেখতে পাবো যিনি ছিলেন এই হর্ষ চৌহান, তিনি রিজাইন করেছেন, এবং এই পোস্টটা এখন এই মুহূর্তে খালি আছে। তো নতুন একজন কিন্তু সেখানে আসার কল্পনা চলছে। যাই হোক, এটা লেটেস্ট আপডেটটা আরেকবার দেখে নিতে হবে। তারপরেও 338 নম্বর ধারাতে আমরা জানি যে এদের পোস্ট পজিশনের কথা বলা হয়েছে, এগুলো একটু দেখে নিও, এগুলো আমরা আগেও আলোচনা করেছি। আর রেখা শর্মার কথা বলা হয়েছে, রেখা শর্মা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর উইমেন যেটা আছে আমাদের জাতীয় চেয়ারম্যান। তো এগুলো দেখে নিয়ে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বারবার জানতে চাই।
3 নাম্বার দেখো কি বলেছে, 3 নাম্বার বলছে when the unlawful activities prevention act UAPA was made। তো আনলফুল প্রিভেনশন অ্যাক্টিভিটিস অ্যাক্ট যেটা যেটা তৈরি করা হয়েছিল এই আইনটা, সেটা হচ্ছে 1967-এ। অনেকে তোমরা আমি দেখলাম যে ভুল করেছো, এটা ভালো করে দেখে নাও। এটা এখন আলোচনায় আছে খুবই। তার অন্যতম কারণ হচ্ছে তোমরা জানো যে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, যেটাকে আমরা শর্টে ইউএপিএ বলছি, এই বিজেপি সরকারের আমলে তোমরা দেখতে পাবে যে এটার বহুল প্রচলন হচ্ছে বা ব্যবহার হচ্ছে। দুটো ক্ষেত্রে এটা এখন এই আজকের নিউজ পেপারে আছে, দুটো কেস এখানে আমি আমার চোখে পড়লো। একটা কেস হচ্ছে, আমি রাজ্যগুলোর নাম মনে করতে পারছি না, বাট একটা কেস এইরকম ছিল যে একজন ব্যক্তি, তিনি ওই আইএস সংগঠন যেটা আছে, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, যে একটা আইএস বলে যে একটা অর্গানাইজেশন, আইডিওলজি বা কোনো একটা কমেন্ট বা একটা হয়তো কিছু শেয়ার করেছিলেন, সন্দেহ হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে এই আনলফুল প্রিভেনশন অ্যাক্টিভিটিজের সঙ্গে তিনি জড়িত আছেন, এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। হাইকোর্ট এখন বলেছে যে কেউ যদি কোনো কারো আইডিয়া শেয়ার করে থাকে, তার মানে এটা একেবারেই নয় যে সে সেখানে এই সমস্ত এই সমস্ত ঘটনাগুলোর সঙ্গে জড়িত আছে। এটার সঙ্গে অ্যাসোসিয়েট আমরা বলতে পারি না, আনলফুল অ্যাক্টিভিটিজের সঙ্গে তিনি অ্যাসোসিয়েট, এটা আমরা বলতে পারি না যতক্ষণ না সেই ধরনের কোনো প্রমাণ আছে। তো স্বাভাবিকভাবে সেখানে তাকে জামিন দেওয়া হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে ছেলেটিকে। কি একজন রহমান ছিল, আমি মনে করতে পারছি না। আরেকটি কেস ছিল, সেটা হচ্ছে যে আর একজন ব্যক্তিকে এই ধরনের আনলফুল প্রিভেনশন অ্যাক্টিভিটিস অ্যাক্টে আটক করা হয়েছিল। হাইকোর্ট একে বলেছে যে না, যাক যেভাবে আটক করা হয়েছে সেটা কিন্তু অন্যায়। তার কারণ এইগুলো পার্টিকুলার যে অভিযোগে আটক করা হয়েছে সেটা কিন্তু আনলফুল অ্যাক্টিভিটিস এর আন্ডারে আসে না। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো বারে বারে এটা এখন আলোচনায় আছে যে প্রচুর ছেলে মেয়েকে এই ধরনের টেরোরিস্ট অর্গানাইজেশন গুলোর সঙ্গে তাদের লিঙ্ক আছে বলে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন তাদেরকে জেলে বন্দি করে রাখা হয়। ফাইনালি যখন তাদের জাজমেন্ট আসে সুপ্রিম কোর্টে বা হাইকোর্ট গুলোর, তখন আমরা দেখতে পাই যে তারা নির্দোষ বলে প্রমাণিত হয়। তো সবার ক্ষেত্রে এটা হয় না, বাট হ্যাঁ, এই আজকের খবরের কাগজে দুজনের যে নাম বেরিয়েছে সেগুলোতে আমরা কিন্তু দেখতে পাবো। ঠিক, তো এগুলো একটু দেখে নিও। 1967 আইনটা তৈরি হয়েছিল, তারপর প্রচুর মানে মানে অনেকগুলো রিফর্মসও এসেছে। রিফর্মস গুলো, লেটেস্ট রিফর্মসটাও দেখে নিও। আমি অন্য কোনো দিন সুযোগ পেলে এটা কোয়েশ্চেন্স আবার দেবো। তো লেটেস্ট অ্যামেন্ডমেন্টটা কবে হয়েছে সেটাও একটু দেখে নিও। বাট এই আইনটা কবে তৈরি হয়েছিল এটা খুব গুরুত্বপূর্ণ। টেরোরিজমের যে আমাদের পার্ট আছে ইন্টারন্যাশনাল রিলেশন বা আমাদের ইথিক্স এবং ইউনিট 5 এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। 4 নম্বর প্রশ্ন চলে আসে। 4 নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ রং ইন কেস অফ ইন্ডিয়াস কমিটমেন্ট টু ক্লাইমেট চেঞ্জ। এই ধরনের কোয়েশ্চেন্স আমি আগেও দিয়েছিলাম, আমি আবারও রিপিট করেছি কোয়েশ্চেন্সটা। তার কারণ আবারও খবরের কাগজে আছে। তার অন্যতম কারণ হচ্ছে আমি কিছুদিন আগেও একটা কোয়েশ্চেন্স দিয়েছিলাম, সেখানে ছিল সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে। সেই জাজমেন্টটা হচ্ছে কি, ওরাল কোনো জাজমেন্ট ছিল না, এটা একটা পাবলিশ জাজমেন্ট ছিল। মানে একটা ডকুমেন্ট রিলিজ করেছে, জাজমেন্টটা ডকুমেন্টের আকারে এসেছে। তো সেখানে রিটেন আকারে যখন জাজমেন্টটা এসেছে, তখন আমরা সেই জাজমেন্টটাতে দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট বলেছে ক্লাইমেট চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে চলে আসছে। আর্টিকেল 21, যে মানুষের জীবনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার আন্ডারে কিন্তু এটা এক প্রকার গ্যারান্টেড হয়েছে। তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট একটা যে ডকুমেন্ট রিলিজ করেছে যে মানুষের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য, সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে তারা অনেকগুলো কথা বলেছে যেখানে কিন্তু নিতে হবে। এখানেই কতগুলো বিষয় সুপ্রিম কোর্ট মিস করে গেছে। ওই কারণে দেখবে যে এডিটোরিয়াল পেজে এটা নিয়ে আজকে লেখা হয়েছে। সেখানে বলা হয়েছে হাফ হার্টেড, হ্যাঁ, অর্ধেক আর কি, মানে হার্ট থেকে এটা আর কি যে শব্দগুলো বেরিয়েছে, কমপ্লিট হার্ট থেকে বের হয়নি। এই ধরনের একটা সেখানে একটা হেডলাইন তারা ব্যবহার করেছে রাইটার্স দুজন। কি বলেছেন তারা, এই আর্টিকেলটিতে তারা এটা বলার চেষ্টা করেছেন যে সুপ্রিম কোর্ট অনেক কিছুই সেখানে ভালো ভালো কিছু কথা বলেছে, সুন্দর সুন্দর কিছু কথা বলেছে। ক্লাইমেট চেঞ্জকে, যেটা হয়তো ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং যেভাবে হচ্ছে, বা যে ধরনের ন্যাচারাল ডিজাস্টার গুলো আসছে, সেগুলোকে হয়তো অনেকটা প্রোটেক্ট করতে পারে। ওকে, ফাইন। বাট কি বিষয়টা হচ্ছে যে এর বাইরেও আরো অনেক কিছু বিষয় আছে যেগুলোকে হয়তো এই ডকুমেন্টেশনের আন্ডারে বা এই জাজমেন্টের আন্ডারে নিয়ে আসা যেতে পারতো। এবং আরো আরো বলা যেতে পারে যে তারা বলার চেষ্টা করেছে যে আরো সুন্দর করে এটাকে কিন্তু একটা শেপ দেওয়া যেতে পারতো, যাতে করে সরকারগুলো খুব দায়িত্বের সঙ্গে, বড় রকম একটা দায়িত্ব নিয়ে তারা কিন্তু এই ধরনের একটা বড় ইস্যুসকে চ্যালেঞ্জ করার বা হয়তো মোকাবিলা করার হয়তো কাজটা করতো।
তো সেখানে আমরা দেখতে পাবো যে বারে বারে এখানে যেমন সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে যেমন আমাদের সোলার পাওয়ার বসাতে হবে, ওয়াইন্ড যেমন হচ্ছে এনার্জিকে আরো বেশি করে বুস্ট করতে হবে, এবং তাদের জন্য বিভিন্ন ধরনের কিন্তু তখনই আমরা দেখতে পাবো যে এই রাইটার দুজন আবার তার বিপরীত যে প্রতিক্রিয়া কি আসতে পারে, রিপার্কেশনস কি আসতে পারে, সেগুলোও কিন্তু তুলে ধরেছেন। কি বলেছেন তারা? তারা বলার চেষ্টা করেছেন যে এটা সামনের দিক থেকে বলাটা যতটা সহজ, পেছন দিক থেকে ততটাই কঠিন। তার অন্যতম কারণ হচ্ছে যে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো আমাদেরকে কিন্তু কনসিডার করতে হয়, এবং গভর্নমেন্টের জন্য সেই কারণে কিন্তু এগুলো খুব অনেক বলা যেতে পারে যে মানে অসুবিধাজনক হয়ে পড়ে। বা গভর্নমেন্ট অনেক সময় কি হয় যে সামনের সারি থেকেই শুধুমাত্র, যেহেতু সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এসেছে বা আমাদেরকে একটা বড় ডিসিশন নিতে হবে, তাই কি করে যে গভর্নমেন্ট শুধুমাত্র সামনের সারি থেকে উদ্দেশ্যটাকেই পূরণ করে, কিন্তু উদ্দেশ্য পূরণ করতে গিয়ে যে আরো বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে সেটাকে মেজার করে না। তো যেমন এখানে উদাহরণ দিয়েছে, যে কর্ণাটকের উদাহরণ দিয়েছে, বিভিন্ন রাজ্যের উদাহরণ দিয়েছে, যে যদি সোলার পাওয়ার প্যানেল যদি বসানো হয়, সোলার সিস্টেমকে যদি স্ট্যাবলিশ করা হয়, তাহলে দেখা যাবে যে প্রচুর পরিমাণে সেখানে হয়তো চাষ জমি সেখানে হয়তো হারিয়ে যাবে। তার ফলে মানুষের চাষযোগ্য জমি প্রচুর হারিয়ে যাবে, মানুষের দেখা যাবে বা হয়তো ড্যাম যেগুলো হয়তো নির্মাণ করতে হতে পারে, বা প্রচুর পরিমাণে হয়তো দেখা গেল আমাদের আশেপাশে যে জমিগুলো আছে সেই জমিগুলো থেকে কি হতে পারে যে চাষ করার ক্ষমতা তারা কিন্তু হারিয়ে ফেলতে পারে। এই ধরনের প্রবলেম গুলো আসতে পারে, কিংবা যে আদিবাসী যারা আছে তাদেরকে ডিসপ্লেস করতে হতে পারে। তো বড় ধরনের অনেক প্রবলেমসও আসবে, বা অরণ্য যেগুলো আছে সেই অরণ্য ধ্বংস হতে পারে, যে সেখানকার যে ওয়াইল্ড লাইফ যেটা আছে সেই ওয়াইল্ড লাইফও কিন্তু সেখানে ধ্বংস হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলোকে সামনে সারিতে না রেখেই বা পাশাপাশি আলোচনা না এগুলোকে উদ্ধৃত না করেই, আলোচনায় না নিয়ে সেই শুধুমাত্র বলে দেওয়া যে ক্লাইমেট চেঞ্জের জন্য অমুক অমুক ডিসিশন গুলো নিতে হবে, তো এগুলো যদি বলা হয় সুপ্রিম কোর্টের মতো একটা অর্গানাইজেশনের তরফ থেকে, তাহলে সরকার ওগুলোই করবে এবং একটা বড় ক্ষতিও কিন্তু প্যারালালি হবে। তো এগুলো খুব সচেতনতার সঙ্গে এগুলোকে ডিল করতে হবে। সকলের পার্টিসিপেশন দরকার আছে এখানে। একটা সুপ্রিম কোর্ট আর একটা বড় কথা বলেছে, সেটা হচ্ছে যে সকলের মানে বড় বড় এই যে প্রজেক্ট গুলো হাতে নিলে অনেক সময় দেখা যায় কি যে হয়তো যেমন গভর্নমেন্ট যে 500 গিগাওয়াট যে তৈরি করার কথা বলছে, যে এত তারা এখানে হয়তো নন ফসিল ফিউলস থেকে 500 গিগাওয়াট জেনারেশন তারা করবে এনার্জি। এটা করতে গেলে প্রচুর পরিমাণে আমাদের দেখা যাবে যে হয়তো ল্যান্ডের প্রয়োজন পড়বে। তো সেখানে একটা বড় ধরনের ক্রাইসিস, কিন্তু এটাকে যদি সুপ্রিম কোর্ট যে বলেনি তা কিন্তু নয়, কিন্তু এরা এক্সপেক্ট করছে যে আরো পরিষ্কার করে জিনিসটাকে অ্যানালাইজ করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। কি বলার চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট এখানে? বলার চেষ্টা করেছে এটাই, যে এটাকে ডেমোক্রেটিক করা যেতে পারে, আইডিয়াটিকে আরো অনেক বেশি টুকরো টুকরো করা যেতে পারে। কেমন না, প্রত্যেকটা বাড়ির ছাদে যদি এখন সোলার সিস্টেম বসানো যায়, তাহলে যে চাষযোগ্য জমিগুলো হারিয়ে যাবে বলে মনে করা হচ্ছে, বা প্রচুর পরিমাণে চাষযোগ্য বা জমি হয়তো সেখানে চাষের ক্ষমতায় হারিয়ে ফেলবে, সেগুলো হয়তো হবে না। তাহলে এক প্রকার জনগণকে সচেতন করে জনগণের মধ্যে এই সমস্ত আইডিয়াগুলোকে আরো প্রমোট করে প্রত্যেকটা বাড়ির ছাদে যদি এই ধরনের সোলার প্যানেল সিস্টেমকে যদি এখানে যদি ইনস্টল করা যায়, তাহলে কিন্তু সেটা কি হতে পারে না, হয়তো ছোট ছোট ইনিশিয়েটিভের ফলেই মানুষের যে তাদের যে অ্যাটলিস্ট নিজেদের যে ডিমান্ডটি আছে সেই ডিমান্ডটি ফুলফিল হতে পারে। বড় রকমের সেখানে সাপ্লাই বা কারখানাগুলোর জন্য যেগুলো হয়তো প্রয়োজন পড়ে সেগুলোর জন্য হয়তো জমি প্রয়োজন, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট মানুষের ডিমান্ডটা যদি মানুষ নিজেরাই যদি ফুলফিল করতে পারে ইন্ডিভিজুয়াল লেভেলে, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে, তাহলেও কিন্তু সেটা একটা বড় রকমের, তাহলে মানে সেটা ওই 500-এর থেকেও আরো অনেক বেশি বড় হবে। তারা বলেছে যে 600 গিগাওয়াট বা গিগাওয়াট, সেটা কিন্তু এই আইডিয়া গুলোকে প্রমোট করা যায়, তাহলে আরো অনেক বেশি নাকি সেটা ভালো রকমের একটা ডিসিশন হবে। এগুলো তারা কিন্তু এখানে বলার চেষ্টা করেছেন, এবং বলার চেষ্টা করেছেন এই কারণেই যে এটা হচ্ছে হাফ হার্টেড। যাই হোক, দেখে নিয়ে এগুলো। তো ভারত এখন আমরা দেখতে পাবো যে এই যে 2014 সালে আমাদের যে প্যারিস ক্লাইমেট চেঞ্জ হলো, যে প্যারিস ক্লাইমেট চেঞ্জ এগ্রিমেন্ট যেটা হলো 2015 সালে, যেখানে আমরা দেখতে পাবো প্যারিসে যেটা হয়েছিল COP21 যেটাকে বলা হয়, এটা দেখবে তোমরা পরীক্ষায় বারবার জানতে চাই। তো COP21 রিসেন্টলি কোন পরীক্ষায় এসেছিল COP21? হ্যাঁ, স্লেটে এসেছিল COP21। তো দেখবে তোমরা COP21 স্লেটে এসেছে 2024 সালে এসেছে। তো সেখানেই তোমরা দেখবে যে COP21টা হচ্ছে ওই প্যারিস ক্লাইমেট চেঞ্জ এগ্রিমেন্ট যেটা হয়েছে, সেখানে আমরা দেখতে পাবো যে বিশ্বের বিভিন্ন দেশ, বোধহয় 167টার মতো দেশ দেশ তারা সম্মিলিত হয়ে তারা একটা ডিসিশন নিয়েছে। কি ডিসিশন নিয়েছে? এটাই যে তারা 2 ডিগ্রি সেন্টিগ্রেড শেয়ারিং অন ইউটিউব।
তো আমরা এখানে কি দেখতে পাবো, আমরা এখানে দেখতে পাবো, তো আমরা এখানে দেখতে পাবো কি, তোমরা কি কেউ শেয়ার করছো লাইভটা? এটা কি কেউ লাইভ করেছো? কে লাইভ করছো? যাই হোক, তো 159 না, আচ্ছা দেখে নেবো, এটা পরের বার কখনো কোয়েশ্চেন দেবো আমি। তো এখানে আমরা কি দেখতে পাবো, এখানে তাদের বক্তব্যটা আছে ভারতবর্ষ আহ সেই সময় একটা কমিট করেছিল, কমিটমেন্ট ভারতবর্ষে ছিল বা করেছিল, যে ভারতবর্ষ কি করবে না, ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে সেটাকে প্রতিরোধ করার জন্য সেখানে কতগুলো ডিসিশন অবশ্যই নেবে। তো রিসেন্টলি সেটার মধ্যে আবার আপডেটও এসেছে, সেই আপডেট গুলো মিলিয়ে বর্তমান দিনে যে কমিটমেন্টের উপর ভারতবর্ষ দাঁড়িয়ে আছে, যেগুলো হয়তো ভারতবর্ষ আগামী দিনে করবে, সেটা হচ্ছে যে কার্বন এমিশনস যেটা 2070 সালের মধ্যে একেবারে জিরো লেভেলে নামিয়ে নিয়ে আসবে। কার্বন এমিশনসটা একেবারেই 2070 সালের মধ্যে জিরো লেভেলে নামিয়ে নিয়ে আসবে, এবং 500 গিগাওয়াট তারা কিন্তু তৈরি করবে। এটা 2023-30 সালের কথা বলা হয়েছে। প্যারালালি তারা ভারতবর্ষ কি করবে, আমরা 50% আমাদের যে রিনিউয়েবল এনার্জি যেটা 2000 আছে, সেটাতে আমাদের 50% শেয়ার সেখানে যাবে 2023 সালের মধ্যে। এই কথাগুলো তারা কিন্তু এখানে, বা আমরা কিন্তু এখানে বলার চেষ্টা করেছি, বেসিক্যালি নরেন্দ্র মোদীর কমিটমেন্ট বলা যেতে পারে এগুলো। তো নরেন্দ্র মোদী এই কমিটমেন্ট গুলো করেছেন, বিজেপি গভর্নমেন্ট এখন এই মুহূর্তে এই কমিটমেন্ট গুলো করেছে যে এইরকম ভাবে তারা কি করবে, ইন্ডিয়া এখন ভালো রকম ভাবে কিন্তু ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে সেটাকে কিন্তু প্রতিরোধ করার অবশ্যই চেষ্টা করবে। তো এই ডিসিশনস গুলো আছে, যদি আরো অনেক ছোটখাটো অনেক ডিসিশনস আছে, সেই ডিসিশনস গুলো আর আমি এখানে বললাম না। এর আগের দিন যেমন উজ্জ্বলা যোজনার কথা বলছিলাম তোমাদের, সেটাও একটা কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের এগেইনস্টেই কিন্তু কিন্তু একটা বড় ডিসিশন ছিল। লাস্ট কোয়েশ্চেন দেখো, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন বলেছে, হুইচ কান্ট্রি হ্যাজ ranked topped in press freedom index published by the organizations রিপোর্টার উইথাউট বর্ডার। আমি এর আগেও একটা কোয়েশ্চেন এখান থেকে দিয়েছিলাম যে ভারতের র্যাঙ্ক কত, এই ধরনের বোধহয় একটা কোয়েশ্চেন ছিল। তো ভারতের র্যাঙ্ক 159 ছিল সেখানে। হ্যাঁ, কে পাবলিশ করে এখানে দিয়েছিলাম। তো এটা হয়েছিল রিপোর্টার উইথাউট বর্ডার বলে একটা অর্গানাইজেশন আছে, সেই ধরনের একটা কোয়েশ্চেন দিয়েছিলাম। সেখানে তোমাদের বলেছিলাম ইন্ডিয়ান র্যাঙ্ক গতবার যে একটুখানি আমরা উপর দিকে এসেছি, আমাদের আমাদের অবস্থাটা একটু ভালো হয়েছে, জার্নালিস্টদের এখানে কিন্তু স্বাধীনতাটা বলতে পারে এক প্রকার বৃদ্ধি পেয়েছে। তবে এখানে সমালোচনার বিষয় আবার এটা যে এটা আমাদের উন্নতি হয়নি, বরং অন্য দেশগুলোর অবনতি হয়েছে বলে আমাদের উন্নতিটা দেখা যাচ্ছে। তো এটা সেখানে কিন্তু একটা প্রপার জাস্টিফিকেশন এই উন্নতিটার। এই তো এটা হচ্ছে একটা বিষয়। এখানে আমরা দেখতে পাবো যে প্রথম যে দেশ, প্রথম পজিশনে যে দেশটা আছে সেটা হচ্ছে কিন্তু নরওয়ে, সেকেন্ড পজিশনে যে দেশটা আছে সেটা হচ্ছে ডেনমার্ক, থার্ড পজিশনে যে দেশটা আছে সেটা হচ্ছে কিন্তু সুইডেন, আর ইন্ডিয়ার পজিশন হচ্ছে 159। ভালো করে দেখে নিও, এই সিকোয়েন্সটা মনে রাখো। এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, বিশেষ করে তোমরা দেখবে লোকপাল লোকায়ুক্তের ক্ষেত্রে জিজ্ঞেস করে, আরটিআই এর ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো কিন্তু জিজ্ঞেস করে, অম্বুডসম্যানের ক্ষেত্রে জিজ্ঞেস করে। তো এগুলো একটু মনে রেখো এই সিকোয়েন্সটা। নরওয়ে দেখবে বারে বারে প্রথম সারিতে আছে, এই কারণে সব বিষয়ের ক্ষেত্রেই চোখ বন্ধ করে এখানেও নরওয়ে করে আসলে কিন্তু প্রথম তোমরা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এটা একটু দেখে নিও, এই ধরনের কোয়েশ্চেন গুলো দরকার। ভারতের শুধু পজিশন জানলে হবে না, কে টপে আছে সেটাও আমাদের জানতে হবে। এরপরে কখনো সুযোগ পেলে আরো ধীরে ধীরে সময় আমাদের যত গড়াবে তখন আমরা ধীরে ধীরে আরো গভীরে ঢোকার চেষ্টা করব, তখন বোঝার চেষ্টা করবো যে প্যারামিটার গুলো তারা কি রেখেছে বলে নরওয়ে হয়তো 1 নম্বরে এসেছে আর ইন্ডিয়ার পজিশন 159-এ দাঁড়িয়েছে। এবং কেনই বা আমরা বোঝার চেষ্টা করবো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সমস্ত রিপোর্ট গুলোকে পলিটিক্যালি মোটিভেটেড রিপোর্টস বলে এবং নিউট্রাল রিপোর্টস বলে না কেন। তো সেগুলো আমরা ফিলোসফিক্যালি আমরা আমরা রিয়েলিস্টিক্যালি আমরা কিন্তু এগুলোকে বোঝার চেষ্টা করব। বাট আজকে এতটুকুই। 6 নম্বর কোয়েশ্চেন দেখো, 6 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, হোয়েন, এটা হোয়েন ওয়াজ দা হতো নাকি, when was the হতো, when was the new start signed between ইউএস and রাশিয়া। তো এটা ইউএস এবং রাশিয়ার মধ্যে সাইন হয়েছিল আমরা দেখতে পাবো 2011 সালে। 2011 সালে ফেব্রুয়ারি মাস নাগাদ এটা সাইন হয়েছিল। ঠিক আছে, নিউ স্টার্ট বলা হচ্ছে এটাকে, স্টার্টে তোমরা ফুল ফর্ম জানো। ঠিক আছে, এটা একাধিকবার পরীক্ষায় এই কোয়েশ্চেন গুলো আসে ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে, যে কোন চুক্তিটা কবে হয়েছে। দেখো এখানে সবকটা চুক্তির এখানে একটা সিকোয়েন্স দিয়েছে। এটা আমি নিয়েছি ওই দৃষ্টি ফাউন্ডেশনের একটা স্টাডি মেটেরিয়াল থেকে নিয়েছি। খুব সুন্দর করে এখানে তারা মেনশন করেছে। দেখো এখানে বলেছে ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে, বা এর আগেও ইউএসএসআর ছিল, তো তাদের মধ্যে কি হয়েছে, বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট হয়েছে। বেসিক্যালি যে ধরনের নিউক্লিয়ার যে তারা ডেভেলপ করেছে সেই ডেভেলপ গুলোকে
ধ্বংস করার একটা কিন্তু তাই ট্রিটি হয়েছিল তাদের মধ্যে, এবিএম বলা হয় এটাকে শর্টে, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি তাদের 1970 সালে, 1970-এর দশকে হয়েছিল, 72 সালে এটা হয়েছিল এবং এটা এক্সপায়ার করেছে 2002 সালে। এরপর আমরা দেখতে পাবো 1980-র দশকে, 1980 না, 1900, এরপরে আমরা দেখতে পাচ্ছি 1990-এর দশকে। 1998 সালে আমরা কি দেখতে পাচ্ছি? 1998 সালে আমরা আইএনএফ ট্রিটি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আইএনএফ ট্রিটি 1998 সালে এটা হয়েছিল, 2019 সালে এটা এক্সপায়ার করেছে। তারপরে আমরা দেখতে পাবো কি 1994 সালে, 94 আগে হয়েছে, আচ্ছা 94 আগে হয়েছে, 94 সালে আমরা দেখতে পাবো কি যে আর একটা ট্রিটি হয়েছে, স্টার্ট ওয়ান এটাকে বলা হয়, স্টার্ট ওয়ান। স্টার্ট টু ও ছিল, এখানে স্টার্ট টু এর মেনশন করা হয়নি। স্টার্ট ওয়ান 1994 সালে হয়েছে, এটা দেখে নিও। এক্সপায়ার কবে করেছে এটা জানার না জানলেও হবে, বাট কবে শুরু হয়েছিল বারবার পরীক্ষায় যতবার জানতে চেয়েছে, একাধিকবার জানতে চেয়েছে, তো যতবারই জানতে চেয়েছে কবে স্টার্ট হয়েছিল সেটা কিন্তু জানতে চেয়েছে। তো 1994-এ এটা শুরু হয়েছিল। 2000 সালে আমরা দেখতে, 2003 সালে আমরা শর্ট হতে দেখেছি, শর্ট, শর্ট ঠিক আছে, তো শর্টও হয়েছিল, শর্ট ওয়ান শর্ট টু ও হয়েছে, এগুলো মেনশন এখানে নেই, এগুলো পরে ডিটেলসে বলবো তোমাদের। 2000 আমরা 11 সালে দেখতে পাচ্ছি কি, 2011 সালে দেখতে পাচ্ছি নিউ স্টার্ট হয়েছে, স্টার্ট ওয়ান স্টার্ট টু ও আছে আবার এখানে। যাই হোক, স্টার্ট ওয়ান স্টার্ট টু যেটা, সেটা আমরা দেখতে পাবো, সেই স্টার্ট টু যেটা ওই 2000, এই স্টার্ট ওয়ান এক্সপায়ার করেছে আমরা দেখতে পাবো 2021 সালে। তো তারপরে আবার 5 বছরের একটা টার্গেট নিয়ে, স্যার বলো। আচ্ছা স্টার্ট ওয়ানটা 1972 আর স্টার্ট টুটা 1979 এরকম ছিল না? ছিল, আমি তোমাদের ওটা দেখে পরে বলবো। হ্যাঁ, আবার যখন ইয়ে হলো তখন ওটা 1994 হবে না 1992 হবে মনে হয়। একটু ডেটটা একটু কেমন একটু লাগছে। আচ্ছা, আমি তোমাদের এটা পরে দেখে বলছি, ঠিক আছে, পরে এটা দেখে বলছি। আচ্ছা, শুরু এফেক্টিভ হয়েছে এখানে বলেছে না, দেখো ঠিকই আমরা যেটা পড়েছি সেটা ঠিকই, এটা এফেক্টিভের ডেট গুলো এখানে মেনশন করা হয়েছে, কিন্তু সাইনটা সেই সময় হয়েছিল যেটা তুমি বলছো, বুঝতে পারলে? আমি দেখে বলছি, এক্ষুনি দেখে বলছি, দাও। আমারই বলছি। হ্যাঁ? কোথায় রয়েছে? আমাদের ওই আয়ার এর বইটাতেই আছে সমস্ত ব্রিটিশ সাল অনুযায়ী লেখা। হ্যাঁ, এটাতে থাকবে না, ওয়ারেন্ট লিস্টের ওখানে থাকবে, দেখো। আচ্ছা, যাই হোক, আমি পরে দেখে বলছি। তো এটা এফেক্টিভের ডেট গুলো দিয়েছে, ঠিক আছে, সাইনটা হয়েছিল যখন, সেই ডেট গুলো পরীক্ষায় জানতে চায়। তো এটা মাথায় রেখে 2021 সালে এটা এক্সপায়ার করেছে নিউ স্টারটা। তারপরে এটা 2026 সালে নতুন করে এটাকে রিনিউ করা হয়েছিল, 2026 পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউ হচ্ছিল। রিসেন্টলি আমরা দেখতে পাবো যে এই লাস্ট ইয়ারে এটাকে কিন্তু রাশিয়া এটাকে সাসপেন্ড করেছে, যে এটাকে আর মানবে না বলেছে। তো এই প্রসঙ্গে এটা আলোচনায় আসে, এবং রিসেন্টলি এটা খবরের কাগজে এই কারণে আছে কারণ রাশিয়া কি করেছে, যে রাশিয়ার ইউক্রেন যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের মাঝে এখন রাশিয়া নতুন করে কি করেছে না, তাদের নিজেদের যে নিউক্লিয়ার যারা আর্মি আছে, নিউক্লিয়ার ডিপ্লয় যারা করবে, তো তারা এখন কি করেছে না, তাদেরকে এখন রেডি থাকতে বলেছে, এক প্রকার প্রস্তুত থাকতে বলেছে, যে কোনো সময় তারা কি করতে পারে, যদি প্রয়োজন পড়ে তারা নিউক্লিয়ার কিন্তু ডিপ্লয় করতে পারে। তো এই কারণে কিন্তু এখন এটা আলোচনায় আছে, এটা একটুখানি দেখে নিও, ঠিক আছে। এখানে দেখে নাও যে 1959-এ আন্টার্কটিক ট্রিটি হয়েছে, 1963-তে পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি হয়েছে, 1967-এ আউটার স্পেস ট্রিটি হয়েছে, 1968-এ এনপিটি হয়েছে, 1972-তে সল্ট ওয়ান হয়েছে, 1972-তে 1972 ঠিক দিয়েছে এখানে, 1972-তে আমরা এবিএম ট্রিটি দেখতে পাচ্ছি, 1979-এ সল্ট টু হয়েছে, সল্ট টু 1979, ওটার উল্লেখ এখানে নেই, সল্ট টু হয়েছে। তারপরে আমরা দেখতে পাবো যে 1987-এ আমরা দেখতে পাবো আইএনএফ ট্রিটি হয়েছে, আইএনএফ ট্রিটির এখানে উল্লেখ আছে 1987-এ, ঠিক আছে, 1987 হবে এটা, এখানে এফেক্টিভ হয়েছে 1998-এ বলেছে। তো ট্রিটিটা হয়েছিল এখানে আমরা দেখতে পাবো কত সালে, 1987-এ হয়েছিল। স্টার্ট ওয়ান হয়েছে 1991-এ, স্টার্ট ওয়ান হয়েছে 1991-এ, আর 93-তে হয়েছে স্টার্ট টু, এগুলো বইটাতে আছে, দেখে নিও, ঠিক আছে, পেজ নাম্বার 74 যে বইটা দিয়েছিলাম তোমাদের। 1993-তে এখানে দেখতে পাবো আমরা কি হচ্ছে, যে স্টার্ট টু হচ্ছে, আর সিটিবিটি 1996-এ হচ্ছে, আর শর্ট ওয়ান যেটাকে আমরা বলছি সেটা 2002 সালে হয়েছে, আর নিউ স্টার্ট হয়েছে এখানে বলছে 2010 সালে, কিন্তু এটা শুরুটা হবে 2011 সালে। এইরকম ভাবে এটা 2011 সালে হবে, ঠিক আছে। আর নিউ কনভেনশনাল আর্ম রিডাকশন ট্রিটি হয়েছিল যেটা, সেটা হচ্ছে 1999-এ হয়েছিল।
এগুলো তোমাদেরকে বলেছিলাম আমি ক্লাসে পড়াতে গিয়ে, যখন পড়িয়েছিলাম তখন তার রেকর্ড গুলো আছে, দেখে নিও। তো যাই হোক, কিন্তু এখানে প্যারালালি এর সাথে কম্পেয়ার করে এক প্রকার দেখে নিও। ঠিক আছে, তো এই গেল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এবার আমরা প্রবেশ করব আমাদের মূল আলোচনার বিষয়বস্তু, আমাদের সাবজেক্টে, সেটা হচ্ছে আমাদের ফেমিনিজমের চর্চা। ফেমিনিজমের চর্চা এবার আমরা প্রবেশ করব।